আজকের অনলাইন পাঠে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে তা হলো লেখচিত্রের সাহায্যে কোন অন্বয় ফাংশন কিনা তা যাচাই করতে পারবে, অন্বয় ও ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। ফাংশনের ব্যাপারে যদি জানতে হয়, আমরা যত ধরনের লেখচিত্র আঁকি ঘুরে ফিরে তারা কোনো না কোনো ফাংশনের অংশ বিশেষ। এখন সেই ফাংশন গুলো দিয়ে আমরা কিভাবে তোমার এই লেখচিত্রগুলো অঙ্কন করি। সরল রেখা যদি হয় তার ফাংশনটার মানগুলো যাই আসুক না, দেখো এটা সরল রৈখিক কি হবে। যেমন দেখো এখানে লেখা আছে এটা এফ অফ এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস বি। এটা কিন্তু একটা সরল রেখার রূপ, তোমরা হয়তো এটা জানো না। আমরা এটাকে বলি হচ্ছে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। না জেনে থাকলে এখন জেনে নাও, নর্মালি আমরা এটা বলি এম এক্স প্লাস সি। তো y বলতে কি বোঝাচ্ছে? এফ অফ এক্স বোঝাচ্ছে। পার্থক্যটা বুঝতে পেরেছো? সরল রেখার সমীকরণ তো আমরা দেখেছি, দ্বিঘাত সমীকরণ আমরা দেখেছি না, এক্স ওয়াই ইকুয়াল টু সামথিং লেখা থাকে, দেখেছি কিনা বলো? জি স্যার, জি স্যার। এক্স ওয়াই সমন্বিত রাশি হলেই আমরা তাকে সরল রৈখিক বলে দিই। তবে স্কয়ার যদি থাকে তাহলে সেটাকে আর সরল রৈখিক বা সরল রেখার সমীকরণ বলা যাবে না। সেটা দিয়ে বৃত্ত হতে পারে, প্যারাবোলা হতে পারে, এরকম আরো অনেকগুলো হতে পারে যদি স্কয়ার চলে আসে। কিন্তু স্কয়ার ছাড়া যদি থাকে এক্স ওয়াই তাহলে সেটা সরল রেখার সমীকরণ হবেই। এবং তখন আমাদের দায়িত্ব কি হবে? আমরা সেখান থেকে এফ অফ এক্স মানে ওয়াই বোঝানো হচ্ছে। তো এই দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এখানে লেখা আছে 3x প্লাস 2। তুমি একাধিক মান ধরবে এক্স এর, 3টা থেকে 5টা মান ধরলেই হয়। 3টা থেকে 5টা, এর চেয়ে বেশি মান ধরার দরকার নেই। এটা আন্দাজ করে ধরেছে, কিন্তু -2 -1 এটা হচ্ছে নিজের ইচ্ছা মতো ধরেছে। ধরার পরে এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসছে সেটা ওয়াই হিসাবে ধরা হয়েছে, ওয়াই মানে এফ অফ এক্স। তারপরে এই মানগুলো জাস্ট এখানে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দাগ টেনে দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা সরল রেখা, শেষ। একটা ফাংশন, সেটা লেখচিত্র অঙ্কন করা হয়ে গেছে, কঠিন কিছুই নাই। আবার ধরো এখানে আরো বড় একটা দেওয়া হয়েছে, সেটা কি? এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1। আমি আগেই বলেছি যদি চলক রাশির উপরে স্কোয়ার চলে আসে তাহলে সেটা সরল রেখা হয় না, বলেছি একটু আগে। জি স্যার, উপবৃত্ত। এটার ক্ষেত্রেও তুমি একটা ছক তৈরি করো। ওরা এখানে যেভাবে ছক তৈরি করেছে এভাবে না, আমরা নর্মালি যে ছক তৈরি করি সেভাবে ছক তৈরি করো। ধরো এভাবে করে ছক তৈরি করে, এভাবে ছক তৈরি করে তুমি এই পাশটাকে বুঝালে এক্স, এটাকে বুঝালে ওয়াই। তারপরে তুমি 5টা মান লিখো, বেশি দরকার নেই, 5টা লিখলেও চলে। এখানে ওরা বেশি লিখেছে যাতে রাউন্ড শেপ আনা যায়, সেজন্য চেষ্টা করেছে। হ্যাঁ, 7টা মান নিয়েছে। ধরো তুমি মান ধরা শুরু করলে, যেমন এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1, এই পুরোটার মাঝে তুমি মান বসাবা। এখানে ওরা -1 0 1 2 ধরেছে। তুমি যদি বলো না আমি -2 থেকে ধরবো, সাপোজ -2 -1 0 1 2, তুমি এটা ধরবে, তুমি বসাও। তুমি যদি এখানে -2 বসাতে তাহলে এখানে পেতে 4, তারপরে পেতে আবার 4 দুগুণে 8, এখানে আসতো -1। দেখো তো ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো? আমি যদি -2 বসাতাম এখানে, এরকমই আসতো না? তাহলে যোগ বিয়োগ করলে আমরা পাবো কত? 11 পাবো। এটা হলো ওয়াই এর ভ্যালু। -1 বসানোর পরে পেয়েছে 4, আমি আর হিসাব করলাম না। 0 বসানোর পর পেয়েছে -1, 1 বসানোর কারণে পেয়েছে -4, আর 2 বসানোর কারণে পেয়েছে -5। এরপর তুমি গ্রাফ পেপারে এই বিন্দুগুলো বসিয়ে যাবে। বিন্দুগুলো বসানোর পর একটা ব্যাপার আছে, তোমার কাছে মনে হতে পারে যে আমি শুধু সোজা সোজা দাগ দিলেই হয়, না। যখন তোমার শেপটা এরকম এসে পড়ে এলোমেলো, তখন দাগগুলোকে দেওয়ার চেষ্টা করতে হবে একটু রাউন্ড শেপ। একটু খেয়াল করে দেখো যে এখান থেকে এটা কিন্তু সোজা দাগ দিলে পারতো। দেখো তো আমি যেভাবে দাগ দিচ্ছি, এভাবে দেওয়া যেত না? জি স্যার। কিন্তু একটু ঢাল করে দেওয়া হয়েছে। এখানে দেখো একটু কার্ভ, একটু কার্ভ। এখান থেকেও যে দাগটা, এটা কিন্তু একটু কার্ভ করা যায়। এখান থেকে এই দাগটাও একটু কার্ভ করা যায়, তারপরে উঠবে একটু করে কার্ভ। ঠিক আছে, এই যে দিলাম, আর একটু করে দিয়ে তারপর উপর দিকে উঠাই দেব, একটু দুই পাশ থেকে কার্ভ হয়ে আসবে, বাঁকানো, বক্র করে দেব, একদম স্ট্রেট স্ট্রেট দেব। এগুলো হচ্ছে কিছু লেখচিত্রের ব্যাপার। এটা মূলত একটা বৃত্তের সমীকরণ।
বৃত্তের সমীকরণের মধ্যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যোগফল থাকে, অথবা তাদের ভেতরে কোনো নির্দিষ্ট বিন্দুর বিয়োগফলের উপর স্কোয়ার থাকে। তো এটা হচ্ছে আদর্শ সমীকরণ। মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। আমাদের প্রথম দায়িত্ব হবে ডান পাশে যে মানটা দেখবো এটাকে স্কোয়ারে ভাঙিয়ে ফেলা, যে কোনো ভাবে স্কোয়ারে ভাঙাবো। আর কেন্দ্রকে আমরা ধরে নিব 0 0, যেহেতু এক্স এর সাথে কোনো অক্ষর প্লাস বা মাইনাস আকারে নাই, সেক্ষেত্রে আমরা কেন্দ্র ধরে নিব হচ্ছে 0 0। ধরে নিয়ে আমরা যখন এই চিত্রটা আঁকবো, গ্রাফ পেপারের যে কোনো একটা জায়গায় এক্স ওয়াই রেখে এই যে মাঝখানে যে বিন্দুটা আমরা পাই, সেখান থেকে 4 ঘর যাব ডান দিকে অথবা বাম দিকে। পেন্সিল কম্পাসের কাঁটাটা আমরা এই 0 বিন্দুতে বসিয়ে এখানে পেন্সিলটা রেখে জাস্ট ঘুরিয়ে দেবো, যেভাবে করে ঘুরানো হয়েছে, এটা বৃত্ত অঙ্কন করে ফেলবো। তাহলে এটাই হচ্ছে আমার যে বৃত্তের সমীকরণ দেওয়া হয়েছে তার ফাংশনের চিত্র। আর বিন্দুগুলো অনুযায়ী তুমি যদি নামকরণ করতে চাও সেটা পারবে। যেমন এই পাশের যেখানে ছেদ করে গেল এই বিন্দুটার নাম তুমি দিচ্ছ 4 0, কারণ ডান পাশে এই পাশ পুরোটাই হচ্ছে পজিটিভ 4, বিন্দুটার অবস্থান করছে হলো 0-তে, মানে ওয়াই দিকে কোনো ভ্যালু নাই, এই জন্য 4 0। আর এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এটা লম্বালম্বি যদি চিন্তা করো ওয়াই অক্ষের উপরে পড়েছে, তাহলে ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0, আর ওয়াই দিকে কয় ঘর গিয়েছে? 4 ঘর, এই জন্য দেখো 0 4। তারপরে দেখো বাম পাশে এই বিন্দুটা যদি দেখি, এটা আমার বাম পাশে মান গিয়েছে, অর্থাৎ এটা এক্স অক্ষের বাম দিকে। তাহলে আমরা জানি বাম দিকে মান হয়ে যায় নেগেটিভ, এই জন্য দেখো -4। আর এই বিন্দুটা ওয়াই অক্ষের সাথে কোনো সম্পর্ক নাই, সুতরাং ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। একইভাবে নিচের দিকে তাকাও, এটা ওয়াই অক্ষের উপরে পড়েছে বাট নিচের দিকে, তো ওয়াই অক্ষের উপরে পড়ার কারণে এক্স এর ভ্যালু 0, কিন্তু নিচের দিকে পড়ার কারণে তার মান হচ্ছে -4। এইভাবে করে তুমি নামকরণ করতে পারবে। হলো উদাহরণ 36। এখানে দেখো একটা ফাংশন দেওয়া আছে, প্রথমে বলা হয়েছে f অফ -1/3 বের করতে, মান বসিয়ে দিয়ে বের করবা। ফাংশনটি একক কিনা তা নির্ধারণ করতে বলা হয়েছে, সেই নির্ধারণ করার প্রসেস তোমরা এখান থেকে দেখে নিবা, প্রয়োজনে আমরা আবার একটু দেখি। যখন ভগ্নাংশ থাকে তখন আমাদেরকে ডোমেইন বের করে নিতে হয়, সংজ্ঞায়িত করার জন্য ডোমেইনটা বের করে নিতে হয়। আমরা গত ক্লাসে রুট ওভারের গুলো দেখেছিলাম, আর এখন আমরা একটু দেখে নেব যে ভগ্নাংশ থাকলে কি হয়। ভগ্নাংশ থাকলে দেখবো যে নিচে কোনো চলক রাশি আছে কিনা। চলক রাশি না থাকলে চেক করার প্রয়োজন নাই। আমরা দেখছি নিচে চলক রাশি আছে, তাহলে এই মানটাকে 0-র সাথে তুলনা করতে হবে, যেমনটা এখানে করা হয়েছে, দেখে নাও 0-র সাথে তুলনা করা হয়েছে। সো এখান থেকে x এর একটা ভ্যালু আসলো -3/2, অর্থাৎ x এর মান কেবলমাত্র -3/2 ছাড়া বাকি সকল মানের জন্য গ্রহণযোগ্য, শুধু এই মানটা বাদ যাবে। সো বাদ দেওয়ার জন্য কিভাবে লিখতে হয় দেখো, যে ডোম f = r, এই যে বাদ দিয়েছে, বাদ চিহ্ন বা তুমি মাইনাস চিহ্ন দিলে দিতে পারতে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই মানটাকে লিখতে হয়। এটা হলো ডোম, ঠিক আছে। এরপর যখনই তুমি দেখলে যে সকল মানের জন্য তো ইহা গ্রহণযোগ্য নয়, তখন তোমাকে আবার এই একক ফাংশন কিনা সেটা চেক করতে হবে, কারণ আমাদের প্রশ্ন বলা হয়েছে যে এটা বিপরীত ফাংশন বা একক ফাংশন কিনা তাই বের করতে বলা হয়েছে। এই যে দেখো একক কিনা তা বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা কি করলাম, ডোম নির্ণয় করে দেখলাম যে আসলে সবার জন্য এটা প্রযোজ্য কিনা, এটাকে চেক করলাম। চেক করার পর আমরা x1 এবং x2 আলাদা আলাদা ভাবে দুটো ধরে এই যে নরমাল প্রসেসে আমরা বের করে দেখালাম যে x1 এবং x2 সমান হয়ে গেছে, যেটা আমরা করেছি নরমালি। সো ফাংশনটি একক ফাংশন, এতটুকু আমাদের প্রমাণ হয়ে গেছে। এরপর গ নাম্বারে আমাকে যে কাজটা করতে বলা হয়েছে সেখানে বিপরীত ফাংশনের ব্যাপার ছিল। আবার প্রশ্নটা দেখো, এই যে 2 অফ f ইনভার্স x হচ্ছে x, আমরা এই টাইপের অঙ্ক করেছি। তাহলে আমাদের এখন কাজ হবে কি, আমরা ইনভার্সের নিয়মে f অফ x y ধরবো। আবার এই যে দেখাই দিছে x মানে যে এটাতে পরে আমরা বসাবো, এটা আবার দেখাই দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা পরে তো বসানোই হবে, এই যে এই জায়গায় বসানো হয়েছে। তুমি এটা এখানে দেখালেও পারো, না দেখালেও কোনো ক্ষতি নেই। সো এই যে ফাংশনটাকে y দিয়ে অঙ্কটা শুরু করা হলো। ওরা লাইনগুলো ধরো একবার ডানে একবার বামে ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে, তোমরা তো বরাবর নিচে নিচে লিখবে। সবাইকে আমার কথা বুঝছো? তোমরা y ধরেই নিচে নিচে লিখবে, নিচে নিচে লিখে এই যে এ পর্যন্ত তোমরা সবাই পারবে। x দিয়ে সব y এর অংশ একপাশে নিয়ে আসবে, তারপর হচ্ছে এই লাইনটা লিখবে। এরপর চলক পরিবর্তন করে দিবে। চলক পরিবর্তন করে দেওয়ার পরে তোমার হচ্ছে প্রশ্নে কি চাইছে সেটার দিকে তাকাবা। প্রশ্নে আমার চাওয়া হয়েছিল 2 ইনটু f ইনভার্স x যদি x হয়, তাহলে আমার এখানে যে লাইনটা এসেছে সেই লাইনটা দেখো এতটুকু পর্যন্ত ঠিক ছিল।
এরপর আড়াআড়ি ভাবে আমি এখানে দেখেছি একটা 2 ছিল, এই 2টাকে আড়াআড়ি ভাবে এখানে নিয়ে আসা হয়েছে। এটা হলো এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, এটাই হলো সৃজনশীলতা। ঠিক আছে, এই 2টা এখানে এনে এখন বলো তো এটা প্রশ্নের লেফট হ্যান্ড সাইডের মতো হয়ে গেছে না? বলো, মানে যেটা দেওয়া আছে তার মতো হয়ে গেছে। হ্যাঁ, এখন সেটা করা মাত্র এটার জায়গায় এখন কত বসিয়ে দেওয়া যাবে? এক্স প্রশ্নে দেওয়াই ছিল যে এটা ইকুয়াল টু ছিল এক্স, তো এটার জায়গায় এক্স বসিয়ে দেওয়া হয়েছে। আর আগে থেকে তো তোমার ডান পাশের অংশ আছে, আর আর গুণ করা হয়েছে। এখানেও দেখো ঘুরে ফিরে একটা সূত্র পড়ে গেছে, সো এটার মান আগে রুট ওভার করা লাগবে, এক্স এর মান চলে আসবে -1, শেষ। আর অন্য ক্ষেত্রে তুমি দরকার হলে মানটা বের করে পরে মান বসিয়ে দিয়ে অঙ্ক করবে। সবাই বুঝছো আমার কথা? জি স্যার। আমরা অনুশীলনীর কাজগুলো যদি দেখি, এখানে কিছু এমসিকিউ, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ শুরু হয়েছে। তো এমসিকিউর শুরুতে দেখে নাও, এখানে একটা অন্বয় দেওয়া আছে, বলা হয়েছে ডোমেইন কোনটি। তোমরা বলো তো এখানে ডোমেইন কত হবে? 247। 247, কারণ 2 একাধিকবার আছে, একবারের চেয়ে বেশি নিতে পারবো না। গুড। আর 2 নম্বরের ক্ষেত্রে দেখো y ইকুয়াল টু x স্কয়ার দেওয়া আছে, এখানে যে মানগুলো দেওয়া আছে বলা হয়েছে s অন্বয়ের সদস্য কে হবে। আমি তোমাদের জন্য একটু সুবিধার্থে এটা নিচে নিচে মানটা বের করে দিই। এর যে মান, এটা মূলত কি x এর ভ্যালু না? বলো দেখি। ছক তৈরি করলে এটা x স্যার এর, এক্স ওয়াই দুইটার ভ্যালু তো। না না, প্রথমে কথা বলছি, প্রথমত ছক তৈরি করলে এটা x এর ভ্যালু কিনা সেটা বলো। জি স্যার। হ্যাঁ, এবার x এর ভ্যালু গুলোকে এই যে এই ফরম্যাটের মধ্যে ফেলে দিলে y এর ভ্যালু বের হবে। তা আমি নিচে নিচে বসিয়ে দেই, -2 এর স্কয়ার হচ্ছে 4 হবে, -1 এর স্কয়ার 1 হবে, 0 এর স্কয়ার 0, 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4। এখন বলা হয়েছে s অন্বয়ের সদস্য কে কে, সেটা তোমাকে নির্ধারণ করতে বলা হয়েছে। তো আমরা আগে একটু খুঁজে দেখি এই 4 কি এর ভেতরে আছে? না স্যার। তাহলে এই জোড়াটাই বাদ, আমি গোল্লা দিয়ে রাখছি বাদ অর্থে। তারপরে ধরো 1 কি ছিল? 1 ছিল। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে 4, শুধু 4 নেই। এই দুইটা কি বাদ যায় কিনা বলো দেখি। জি স্যার যাবে। জি স্যার, গ হবে। আচ্ছা, এখন বাকি 3টা জোড়া কিন্তু আছে, কিন্তু তোমার এখানে নির্দিষ্ট করে যেটা দিয়েছে সেটা দেখো, একটা হচ্ছে -1 1 আর একটা 1 1 হয়। এখানে দেখো -1 1 আর একটা 1 -1, এটা কিন্তু ভুল আছে, তার মানে রাইট হচ্ছে ক। দেখতে পেয়েছো? এটা এমসিকিউ করার সময় তোমার তো এত সুযোগ থাকবে না, এই জন্য আমি তোমাদের যে শর্টকাট ওয়েতে দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্নে দেখো, 3 নাম্বার প্রশ্নে এসে বলা হয়েছে s ইকুয়াল টু দিয়ে দেখো 1 4, এখানে অনেকগুলো দেওয়া আছে জোড়া, তবে রেঞ্জ কত? দেখো তো রেঞ্জ যেটা লেখা আছে এটা কি ঠিক আছে? জি স্যার। স্যার ঠিক আছে। 410 একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু লেখার সিস্টেম কিন্তু ওলট পালট আছে, যদিও আমরা এটা গ্রহণ করবো জি হয়তো। স্যার। হ্যাঁ, এটা অনেকে বলে যে সেটের ভিতরে লিখতে পারলেই হয়, এটা হচ্ছে না পারতে, কিন্তু নিয়ম হচ্ছে ছোট থেকে বড় একটা অর্ডার মেনটেন করতে হয়। আচ্ছা, এটা পরে আবার দেখবো। বিপরীত অন্বয় দেখো তো ঠিক আছে কিনা, এটাকে just, ঠিক আছে। আর এস অন্যটি একটি ফাংশন, এটা একটা ফাংশন কিনা? ফাংশন হওয়ার জি জন্য স্যার হতে পারে না। ডোমেইন ভিন্ন ভিন্ন থাকবে, ঠিক আছে কি? ইয়েস স্যার। স্যার ঠিক আছে। আমি কিন্তু এমনিতে যদি অ্যানসারটা কাউন্ট করতাম 2 এবং 3 এর জন্য অ্যানসারটা আমি কাউন্ট করতাম, তাই না? যেহেতু এখানে অর্ডারটা একটু ভুল আছে, বাট রেঞ্জের মধ্যে মানগুলো তো আছে, যদি সেটাকে আমি কালেক্ট করে নেই তাহলে আমাকে ঘ নাম্বারটা অ্যানসার দিতে হবে। আচ্ছা, এরপর f of x root over x minus 1, এটা খুব দ্রুত বলে দাও তো, এটার ভ্যালু কত হবে? স্যার 3 হবে। স্যার 3 হবে। 3 হবে, ঠিক আছে। তোমাদের এই কথাটা মনে আছে আমরা তো? -3 নিব না। না, এখানে -3 প্রশ্ন না, আমি তোমাদের এই কথাটা আবার বলতে নিয়েছিলাম যে প্লাস মাইনাসের ইস্যুটা আসে যদি এক পাশে স্কয়ার থেকে আরেক পাশেও সেটাকে ভাঙানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস সাইনটা চলে আসে। কিন্তু যদি শুধুমাত্র রুট অবস্থায় কোনো অঙ্ক তোমার দেওয়া থাকে,
এই পাশে আর কিছুই ছিল না, অর্থাৎ আমি রুটের আগের অবস্থাটা জানি না, সেক্ষেত্রে প্লাস মাইনাসটা জরুরি নয়, সেক্ষেত্রে শুধু মানটা জরুরি। মনে থাকবে, রুটের ভেতরে কিন্তু প্লাস মাইনাস থাকে না, রুটের বাইরে প্লাস মাইনাস থাকে। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। এই ভুলটা যেন না হয়, ঠিক আছে? আমরা হঠাৎ করে প্লাস মাইনাস নিয়ে আসি না, এটা হচ্ছে উভয় পাশ থেকে যদি বর্গমূল করি সেক্ষেত্রে আমরা যে স্কোয়ারের কারণে আমরা এই পাশে প্লাস মাইনাসটাও শো করি, যে এই মানটাকে যদি আমরা প্লাস অবস্থায় স্কোয়ার করি তাতেও এই 9 পাবো, মাইনাস অবস্থায় স্কোয়ার করলেও 9 পাবো, সেক্ষেত্রে আমরা এই প্লাস মাইনাসটা ব্যবহার করি। কিন্তু নর্মালি যদি প্রশ্নে আগে থেকে শুধু রুট দিয়ে অঙ্ক করা থাকে সেক্ষেত্রে আমার এটা তো মিলানোর কোনো প্রয়োজন নাই। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা 5 নাম্বার প্রশ্নে এসে দেখো, এস ইকাল টু, এটা একটা বড় ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে। স্যার একটা অন্যয়, আচ্ছা দেখো আগে অন্যয় দেওয়া আছে, বলা হয়েছে অন্যয়টি ফাংশন নয়, অন্যয়টি ফাংশন নয়। এখন অন্যয়টি কেন ফাংশন নয় আমি বলছি, যে এটাকে আমি তখন এক এক ফাংশন নয় বলবো, কিন্তু 0 0 বিন্দুগামী যেহেতু, সুতরাং উপরের দিকে এবং নিচের দিকে ভ্যালু যাই হোক কোনোটার জন্য হচ্ছে ডোমেন সেম, এই কারণে আমরা বলবো যে এটা ফাংশন নয়। আমি এই কারণে চিত্র পর্যন্ত চলে আসছি দেখানোর জন্য। তাহলে কথাটা খেয়াল করব, বৃত্ত হওয়া মানে সব দিকে প্রায় একই ধরনের ভ্যালু থাকতে পারে। তো আমরা এই যে 0 0 বিন্দু থেকে যদি কাউন্ট করি, 0 থেকে উপরে 4 আবার 0 থেকে -4, এই একটা জায়গায় এসে বোঝা যাচ্ছে যে তার ডোমেইন সেম আছে, আর ডোমেইন সেম হয়ে গেলে সে ফাংশন হয় না। বুঝা গেছে? জি স্যার। আর ডানে বামের এই হিসাবটা থেকে আমরা বলতে পারবো এটা এক এক ফাংশনও নয়। আচ্ছা, সেই কারণে আমরা বলে দিচ্ছি এটার 1 এবং 3 রাইট। আচ্ছা এখানে একটা কথা আছে, সাজিদ যে কাজটা করছে সেটা ঠিক আছে, এটা এটা আসলে করা ঠিক। যদি দেখো তিনটার মধ্যে অন্তত একটা কোনো কারণে বাদ, আর বাকিগুলো চেক করারই দরকার নেই, কারণ সিঙ্গেল সিঙ্গেল অপশন সাধারণত দেয় না, জোড়ায় জোড়ায় দেয়, ঠিক না? বাকি দুটার জি স্যার। মধ্যে শেষ, অটো হয়ে গেল। আচ্ছা 6 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, এফ অফ এক্স দিয়ে দেখো এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ এটার মান এটা, এই তো ব্যাপারটা এটাই বোঝাচ্ছে। জি স্যার। জি স্যার। হিসাব করে বলো তো কত হবে? স্যার 5 হবে। জি স্যার 5 হবে। স্কয়ার করলে এখানে 4 হয়ে যাবে, এখানে রুট উঠে যাবে, -1 এর পাশে চলে আসলে 5। ঠিক আছে, স্যার আমার একটা সমস্যা আছে, স্যার একটা সমস্যা আছে। বলো। স্যার অর্ধতল মানে কি? এক্স অর্ধতল, অক্ষের উপর অর্ধতল। অর্ধতল মানে পুরোপুরি তলের উপরে থাকবে না, আধা আধা তলের উপরে থাকবে। অর্থাৎ এই যে দেওয়া হয়েছে, এই যে দেওয়া হয়েছে এইভাবে আছে বৃত্তটা, মানে এক্স অক্ষ যদি এটাকে আমরা ধরি, এটা যদি এক্স অক্ষ না, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এই যে এটা কালারটা যদি চেঞ্জ করে দেই, তাহলে এই বৃত্তটা আধা আধি আছে না এক্স অক্ষের উপরে? তার মানে অর্ধেক এক পাশে অর্ধেক আরেক পাশে। হ্যাঁ, কিন্তু যদি তোমার এইভাবে হতো তাহলে বলতাম পুরোটাই একটা তলের উপরে আছে। এবার বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে এটা শেখানো হয়েছে, মনে আছে কিনা দেখো তো, এটার ডোমেইন কোনটা হবে সেটা বের করতে বলা হয়েছে। দেখো নিচের কোনটা এটার সাথে যায়, আগে কি করতে বলেছিলাম সেটা একটু মনে করে দেখো, এটাকে কার সাথে তুলনা করতে বলেছিলাম অল টাইম? 0 0। জিরোর সাথে কি ইকুয়াল টু না কোন ধরনের চিহ্ন ছিল মনে পড়ে? স্যার 0 থেকে বড়। এটা ছিল না? জি স্যার এটা। এবার একটু তুলনা করে দেখো তো, x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 হয় না? জি স্যার। এবং তোমার এটা শর্ত মিলেছে কিনা সেটা দেখো, x এর মান যদি 1 অথবা 1 এর থেকে বড় হয় তাহলেই কেবলমাত্র ভেতরে পজিটিভ থাকে, তাহলে রুটের মান বের করা সম্ভব। সো এই জিনিসটা এখানে ম্যাচ করছে কোথায়, ক নম্বরে না? তো কেউ এটা ভুলে যেও না, কার সাথে তুলনা করছো, 0 থেকে বড় অথবা সমান?
এই জিনিসটার সাথে তুলনা করছো, ঠিক আছে? এগুলো ভোলা যাবে না, তাহলে খুব শর্টকাট ওয়েতে এমসিকিউ অ্যান্সার করে ফেলতে পারবা। দেখো এটা করার জন্য কোনো কিছুই করা লাগে না, তুমি শুধু মাথায় রাখবা ওই চিহ্নটা, দেখো তো ওই চিহ্নটা আসেই মাত্র এক জায়গায়, তাহলে ক্ষয়ের অ্যান্সার। আমার বাকিগুলোর দিকে তাকানোরও দরকার নেই, বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে, এখন আমরা আসবো নিয়মিত ম্যাথে। নিয়মিত ম্যাথ করতে গেলে এখানে দেখো 8 নম্বরে, এগুলো তোমাদেরকে আমি উদাহরণে দেখিয়েছি, তারপরে একবার করে বলে যাই। এস অন্বয়গুলো ডোমেন বের করতে বলেছে, রেঞ্জ বের করতে বলেছে, বিপরীত অন্বয় বের করতে বলা হয়েছে। ডোমেন এই যে দেখে দেখে 1 2 3 4 বের হয়ে গেল। রেঞ্জ হচ্ছে 5 10 15 20 সাজানোই আছে, একটা কাজ শেষ, মানে দুটো কাজ শেষ, ডোমেন আর রেঞ্জ বের হয়ে গেল। বিপরীত অন্বয় বলতে উল্টিয়ে দিবে 5 1 10 2 15 3 20 4, বুঝা গেছে? জি স্যার। এবার একই প্রশ্নে এস অথবা এস ইনভার্স ফাংশন কিনা তা নির্ধারণ করতে বলা হয়েছে। ফাংশন হওয়ার শর্ত তো আমরা আবারও খেয়াল করব, ডোমেইন যদি ভিন্ন হয় তাহলে হচ্ছে ফাংশন। স্যার এক এক ফাংশন কি স্যার রেঞ্জ দেখে বুঝবো? রেঞ্জ ভিন্ন হওয়া মানে এক এক ফাংশন, আর রেঞ্জ যদি মিলে যায় এক এক ফাংশন হয়। তাহলে ডোমেনের উপরে ফাংশন নির্ভর করে, রেঞ্জের উপরে এক এক ফাংশন নির্ভর করে। কথা কি বোঝা গেছে? স্যার জি স্যার। স্যার বলো। আর যদি মনে করেন আমরা ডোমেন দেখে বুঝতে পারি এটা ফাংশনই না, তাহলে এক এক ফাংশনের প্রশ্নই আসবে না। না, ব্যাপারটা সেরকম না, সেটা অন্যের ভেতর থেকেও আমরা সেটা চিন্তা করতে পারি। এমন কোনো বাধ্যবাধকতা নাই যে একটা ফাংশন না হলে তাকে এক এক ফাংশন বলা যাবে কিনা, সেটা পরের ইস্যু। এখানে তুমি অনেকগুলো পাবা যেটা ফাংশন নয় কিন্তু এক এক ফাংশন, এই জায়গাগুলোতেই পাবা। বুঝতে পেরেছো? তুমি করতে নিলেই বুঝবা। যেমন দেখো আমি বুঝাই দেই, এই যে এই প্রশ্নটা দেখো, নাম্বারটা দেখো, 2 2 2 প্রত্যেকটা ডোমেইন সেম আছে। তাহলে প্রথমে যদি এই যে 2 নাম্বার শর্ত যদি পূরণ করতে যাই তাহলে এটা কি হবে? ফাংশন নয়, ঠিক তো? জি স্যার। জি স্যার। একইভাবে 3 নাম্বার শর্তে যদি আসি, একই প্রশ্নের জন্য দেখো 1 2 3 প্রত্যেকে ভিন্ন ভিন্ন আছে, প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, সুতরাং এটাকে আমি বলতে পারবো যে এক এক ফাংশন। এবার বুঝা গেছে? এটা হলো ভাস্টলি চিন্তা করলে ফাংশন না হলে এক এক ফাংশন হবে না এমন কোনো কথা নাই। আচ্ছা, এটা পারবা, মানে প্রত্যেকটার মধ্যে এই 3টা বৈশিষ্ট্য বা আছে কিনা এগুলো তুমি চেক করে দেখবে, এটাই হলো এখানকার কাজ। তো এটা তোমাদের কাজ, তোমরা নিজেরা পারবে। এরপরে আসো 9 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। এই টাইপের অঙ্ক আমরা উদাহরণে দেখেছিলাম না, মনে পড়ে? জি স্যার। একটা একটা করে মান বের করার ব্যাপার, সেটাও তোমরা পারবা। 10 11 এইটার দিকে খুব একটা যাচ্ছি না, আমি তোমাদেরকে 12 নাম্বার থেকে একটু দেখাই দিই আগে, তারপরে অন্যদিকে যাচ্ছি। তোমরা একটু 12 নাম্বার প্রশ্নের দিকে তাকাও। 12 নাম্বার প্রশ্নে রিয়েল নাম্বার থেকে একটা ফাংশন তৈরি করতে বলা হয়েছে, আর জিও একই রকম, মানে দুইটা ফাংশন আছে। f of x equal to x cube plus 5 দেখতে পাচ্ছ, আর g of x এরকম আছে। তবে দেখাও যে g equal to এটা, মানে কি? মানে স্যার বিপরীত ফাংশন। g এর বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স, অথবা আমি f টাকে আগে বের করব, তাহলে এটা বের হয় কিনা আমরা চেক করব। স্যার জি এর সাথে এক্স থাকলো না কেন এটা? এখানে x দেওয়াটা জরুরি না, x এর ফাংশন মানে x ছাড়া যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে। চলক রাশি চেঞ্জ করে দাও, অর্থাৎ g এর ফাংশনটা f এর বিপরীত ফাংশনের মতো হয় কিনা তুমি সেটা দেখবে। চলক রাশি x রাখলেও পারবা, y রাখলেও পারবা, ব্যাপারটা এরকম থাকে। আমি তোমাদেরকে দেখিয়ে দেই, ধরো f of x থেকে দেখাচ্ছে, এই যে f of x, তার মানে আমি যদি এটাকে y দিয়ে লিখি x কিউব প্লাস 5, বলো তো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এখান থেকে আমি লাইনটাকে একবারে ঘুরিয়ে লিখি, অর্থাৎ x কিউবটাকে একপাশে রেখে y থেকে 5 বাদ দেওয়া যায়, এইভাবে রাখলাম। এরপরে দেখো আমি শুধুমাত্র মুক্ত x এর মান চাচ্ছি, তার মানে দুই পাশে আমাকে ঘনমূল করতে হবে। ঘনমূল মানে কিউব রুট, আর তোমাদেরকে আমি সরাসরি সূচকের নিয়মে শিখিয়েছিলাম, খেয়াল করে দেখো যে এই পাশের কোনো পাওয়ার সরিয়ে দেওয়ার মানে হচ্ছে আসলে আলটিমেটলি 1 বাই সেই পাওয়ারটা হয়, এটা মনে আছে? জি স্যার। আচ্ছা, এখন
এই যে কাজটুকু করলাম এতটুকু পর্যন্ত হলো রেঞ্জের মতো করে বের করা। আমরা জানি এরপরে এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি এফ ইনভার্স ওয়াই। খেয়াল করে দেখো, এটাকে লিখতে পারি। এরপরে আসে হচ্ছে আমাদের কাজ, সেটা হচ্ছে আমরা যদি এখন চলক রাশিটাকে চেঞ্জ করে দিই, অর্থাৎ চলক রাশি এখন ছিল এতক্ষণ ওয়াই তে, আমরা এখন চলক রাশিটাকে এক্স এর আন্ডারে নিয়ে আসতে চাচ্ছি। দুই পাশে যদি এক্স নিয়ে আসি, এখন দেখে বলো তো এটা কি একই রকম মনে হচ্ছে কিনা জি অফ এক্স এর মতো? জি স্যার। জি অফ এক্স এর মতো যেহেতু হয়ে যাচ্ছে, এখন এক্স কোনো ফ্যাক্ট না, মানে এখানে যদি তোমাকে বলতো জি অফ এক্স ইকুয়াল টু এফ ইনভার্স এক্স এর মতো, এই কথাটা বললেও যা, শুধুমাত্র এক্স ছাড়া লিখলেও তা। আমরা এখন এরপর থেকে সুতরাং দিয়ে লিখে দিতে পারবো, অথবা তুমি এখন এটা করো, আমি বলে দিই পুরোটাই এখন লেখা যায় এভাবে, যে আমরা এখন লিখতে পারি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে জি অফ এক্স, লিখতেই পারি। এরপর প্রশ্নে যেটা চাইছে সেরকম ভাবে সুতরাং জি ইকুয়াল টু এফ ইনভার্স, আমাদের এটা দেখাইতে বলছে। সো শো, সবার কাছে আর ক্লিয়ার? এখানে এমন বলা যাবে না যে এক্স কাটাকাটি করা হয়েছে। ব্যাপারটা আমি ওভাবে কখনোই বলবো না যে এক্স কাটাকাটি হয়েছে বা কিছু, আমি তোমাকে সহজ করে বলবো এক্স হচ্ছে একটা চলক, আমি এই এক্স এর জায়গায় যদি দোনো পাশে জেডও বলি কোনো প্রবলেম নাই, অর্থাৎ এটা এক্স ছাড়া যে কোনো উপাদানের ক্ষেত্রে হলেও একই হতো। বুঝা গেছে? জি স্যার। ওকে, সো এটা গেল 12 ক, ভালো করে দেখে নাও। এরপরে খ নাম্বার নিয়ে যদি কথা বলো, খ নাম্বারের ব্যাপারটাও প্রায় একই রকম। এফ অফ এক্স দেওয়া আছে, এটা ইনভার্স ফাংশন পর্যন্ত মিলাতে বলা হয়েছে, অর্থাৎ ওই যে ওয়াই ইকুয়াল টু শেষ পর্যন্ত যাবা, ইনভার্স ফাংশন বা জাস্ট বের করতে বলা হয়েছে, আর কিছু না, কারো সমান কিনা সেটা দেখাতে বলেনি। আর তারপরে আসো 13 নাম্বার প্রশ্নে এসে বলা হয়েছে লেখচিত্র অঙ্কন। এই লেখচিত্র এটা নরমাল লেখচিত্র, সবাই দেখতে পাচ্ছ, এই যে লেখচিত্র, হ্যাঁ, সিম্পলি তুমি মান বের করবা, 5টা মিনিমাম মান বের করবা, তারপরে চিত্র এঁকে ফেলবা। চিত্র আঁকার পরে বলা হয়েছে অন্য একটি ফাংশন কিনা তার লেখচিত্র থেকে নির্ণয় করো। লেখচিত্র থেকেই দেখবা যে মান কি একই দিকে যাচ্ছে কিনা বা রিপিট হচ্ছে কিনা, এটা দেখলে বোঝা যায়। আগে এঁকে ফেলো, তারপর এটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে আরো আছে 14 নম্বর প্রশ্নে এই যে বৃত্তের সমীকরণ দিয়েছে, এটা কিন্তু বৃত্ত, ক নাম্বারটা বৃত্ত কিন্তু খ নাম্বার কিন্তু বৃত্ত না, তো এটা খেয়াল করতে হবে, কারণ ওখানে ওয়াই এর উপর স্কয়ার নাই। এরপর তোমার 15 নম্বর প্রশ্ন যেভাবে করতে বলা হয়েছে, এগুলো এখন তোমাদের কাছে ইজি মনে হবে হয়তো। তারপরে দেখো যে 16 নম্বর প্রশ্নে আমি মাত্র যেমন অঙ্ক করেছি তেমন আরেকটা অঙ্ক আছে, দেখতে পাচ্ছ এই যেটা? জি স্যার। এগুলো এখন পারবে। তারপরে 17 নম্বর প্রশ্নে এসে দেখো গ নম্বরে বলা হয়েছে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে এফ ইনভার্স এক্স, অর্থাৎ তুমি এটা থেকে ইনভার্স পর্যন্ত যাবা, ইনভার্সের জন্য যেই মানটা আসবে সেটাকে ফাংশনে প্রকাশ করা, মানে লেখচিত্রে প্রকাশ করা যায় কিনা তুমি সেটা ট্রাই করবে, সব করবে, মিনিমাম 5টা মান বের করবে, লেখচিত্রে জাস্ট বসিয়ে দিবে, শেষ।